সন্ধ্যা হক নিবেদিত বিনোদন আড্ডায় স্বাগত জানাচ্ছি আমি সারা ফায়রুজাইমা। আজকে আমাদের সাথে স্টুডিওতে এমন একজন আছেন যিনি দেখতে যেমন সুন্দর তেমনি গানও করেন চমৎকার। এরই মধ্যে তার বেশ কিছু গান দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছে। তিনি জাতীয় পুরস্কার ইতিমধ্যে পেয়ে গেছেন, তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মধ্যেই পড়ে। আর সম্প্রতি তার নোয়াখাইল্লা মাইয়া গানটি তো শ্রোতাদের মুখে মুখে। নিশ্চয়ই গেস করে ফেলেছেন ইতিমধ্যে কার কথা বলছি। বলছি সকলের প্রিয় সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জাহারা ঐশীর কথা। ঐশী, স্বাগত, কেমন আছো? ধন্যবাদ আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, তোমাকে পেয়ে খুব ভালো লাগছে, কারণ রিসেন্ট আমি গানটা শুনছিলাম নোয়াখাইল্লা মাইয়া। গানটার মধ্যে বলে একটা ভাইব আছে, কিন্তু তুমি কেমন রেসপন্স পাচ্ছ? আমি আসলে যতটুকু এক্সপেক্ট করেছিলাম, প্রথমত আসলে ওরকম রেসপন্সের এক্সপেকটেশন থেকে গানটা বানানো না একদমই। গানটা আসলে বানানো হয়েছে নিজে একটু এক্সপেরিমেন্ট করার একটা শখ জেগেছিল। মাথার মধ্যে একটা পোকা ঘুরছিল যে আমরা এই ধরনের অনেক প্রজেক্ট আমরা দেশের বাইরে দেখি। বিভিন্ন আঞ্চলিক ভাষাকে ওরা খুব আধুনিকভাবে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। আমার মাথায় ওই পোকাটা ঢুকে যে আমাদের অনেক অঞ্চলের ভাষার গান নিয়েই আমরা কাজ করি, যেহেতু আমি যেহেতু লোকগান নিয়ে অনেক কাজ করা হয়েছে। তবে আমি খেয়াল করেছি যে আমরা নোয়াখালীর গানকে এভাবে রিপ্রেজেন্ট করে কখনো আসলে দেখিনি। সো ওই জায়গা থেকে নোয়াখালীর গান না নোয়াখালীর মাইয়া? দুইটাই, নোয়াখালী মাইয়াই তো আমি। হ্যাঁ, আর একটু এক এক করে শুনি। ফার্স্ট অফ অল, ব্ল্যাক জ্যাং এর সাথে যে কোলাবের এই আইডিয়াটা কি এটা তোমার থেকেই ছিল? কিভাবে এই কোলাবটা কিভাবে হলো? এই কোলাবটা আসলে হুট করে হয়েছে। যেটা হয়েছে, আমাদের যেই ডিরেক্টর আমাদের মিউজিক ভিডিওটা শুট করেছে, তো আমি ডিরেক্টর যখন এই গানটা নিয়ে আমরা কথা বলছি, আমরা অনেক প্ল্যানস করছিলাম, ওই সময়টাতে আসলে সামহাও এই প্রজেক্টের মধ্যে জ্যাং ভাই এন্ট্রি নেয় এবং সেই শোনার পরে তার খুব ভালো লাগে এবং তার মনে হয় যে না, এরকম ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল প্রজেক্টে ও কাজ করতে চায়। তো আমিও ওই ভাবনাটা আসা এবং ও চাওয়া, ও সব মিলে আসলে সামহাও আমাদের মধ্যে এই সিঙ্কটা হয়ে যায়। এবং তখন আমি ওকে বললাম যে ঠিক আছে, আমি তাহলে মিউজিক ট্র্যাকটা পাঠাই। তো ওর যেই পার্টটা, ওই র্যাপটা আসলে ওর নিজের লেখা। মানে তোমার পার্টটাও তো তোমার নিজের লেখা? আমার পার্টটা আমি লিখেছি, ওর পার্টটা ও লিখেছে আর কি। সো লিখলো, তারপরে আমরা একদিন ভয়েস নিলাম, এরপর দেখলাম যে না, সব মিলে আসলে আমরা কিছু একটা ডিফারেন্ট করতে পেরেছি। হ্যাঁ, আমি গানের মিউজিক ভিডিও নিয়েও শুনবো, তবে তার আগে যেহেতু গান লেখার কথা চলে আসলো, গান লেখার পেছনে তো একটা গল্প আছে, সেটাও একটু শুনে ফেলি। গান লেখার পেছনে ওরকম গল্প না, আমি তো আসলে গীতিকার না। আমি গানটাকে ভালোবাসি, গান করি। আর গান নিয়ে থাকা হয়তো, তো প্রচুর গান শোনা, দেখা, গান নিয়ে অনেক অনেক ভাবনা, ওই জায়গা থেকেই হয়তো একটা মনের মধ্যে, ওই যে বললাম না, পোকাটা যখন আসলো যে এরকম কিছু একটা, ওয়াই নট। ওই পোকাটা আসার পরেই একদিন অনুষ্ঠানে যাচ্ছিলাম, গাড়িতে ছিলাম, গাড়িতে উঠেই তার ঠিক আগে আগে আম্মুর সাথে একটু মনোমালিন্য হয়। মনোমালিন্য হওয়ার কারণে গাড়িতে উঠে কারোর সাথে কোনো কথা বলছিলাম না, জাস্ট ফোনটা হাতে নিয়ে আমি নোটপ্যাডে পুরো যেতে যেতে ওই পথিমধ্যেই আমি গানটা আসলে লিখে ফেলি। এবং আমরা আসলে যেটা প্রকাশ করেছি গানটা, যে লেখাটা আমি গাড়িতে লিখেছি ওটাই, মানে ওখানে আর কোনো কারেকশন নাই। তো ওটা অনুষ্ঠান স্থলে যাওয়ার পর একটা ডেমো স্ট্রাকচার দাঁড় করাই ফেলি এবং মানে হুট করে আসলে নোয়াখালী মেয়েটা হয়েছে। পরে হওয়ার পরে যেটা হয়, আমি কোনো এক্সপেরিমেন্টাল কিছু করলে আমি আমার ফ্যামিলির সবাইকে শোনাই, একদম আমার মা, আমার দুই ভাই, আমার জামাই, আমার দেবর, ওদের বউ, সবাইকে আমি শোনাই, মানে আমার যারা একটু ফ্রেন্ড টাইপের, তো সবাইকে শোনাই, সবার ফিডব্যাক নিই। এবং এই গানটা সবাই শোনার পর বলছিল যে মানে ওদের এক্সপ্রেশনটা আমাকে অনেক মোটিভেট করে, যে মানে এরকম এক্সপ্রেশন আমি এক্সপেক্ট করিনি। ওরা বলছিল যে এরকম একটা ভাইব আছে, তুমি একটু আগে যেটা বললা যে ভাইব আছে। সো ওই বিষয়টা ভাইবে আছে, ভাইবে থাকতে থাকতে একটু এই গানটা শুননি, তারপর গান নিয়ে বাকি গল্প শুনবো। এই গানটা না, মানে আমি তো খুব লাইভ ওরিয়েন্টেড একটা মানুষ, বাট এই গানটা আমি জানি না আসলে যে লাইভে কেমন লাগবে। খালি ট্রাই করে দেখি। নোয়াখালী মাইয়া হেতির মিডা মুখে রাশি, তেরি বেরি করলে তো গো বাজে দিব বাঁশি, না মুলে ডরে বেগুন বলি যায় সব সরব, এতে সিটি মারি দেখলে হোলাই সবই যে করো।
আরে বাবা বাবা ভাই এটা তো গ্রেট হয়েছে, ডোন্ট ওয়ারি। মজা লাগছিল শুনতে, মনে হচ্ছে থেমে গেলা কেন, আরেকটু শুনলে ভালো চুল হতো। করে স্ট্রেট, চোখে কাজল আইল্যাশ, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে চকচকে না ক্যাশ, হোলা হাইশো বাগে পিছে হেতি নাই তো কোনো হুশ, বেগুন মিলি টানা টানি হেতি খায় না কোনো ঘুষ, ফেসবুক রিলে হেতির সাউন্ড, ট্রেন্ডিং লেডি কুইন ইন টাউন, নো ড্রামা নো ট্রমা, অনলি নোয়া খেলা বাই। আরে দারুণ দারুণ দারুণ, খুব চমৎকার গানের লাইনগুলো। মানে আমরা যে ধরনের গানগুলো, আমরা তো একটু বলিউড হলিউডের প্রতি আমরা বাঙালিদের ঝোঁক একটু বেশি, হ্যাঁ। এবং আমার মনে হয় সেই জায়গাটাও তুমি অনেকটা গানের লিরিকের মধ্যে দিয়ে, মিউজিকের মধ্যে দিয়ে, টোনের মধ্যে দিয়ে কিছুটা হলেও ধরতে পেরেছো আসলে মিউজিক ভিডিওতে। হ্যাঁ, এটা আমি আসলে পেরেছি কিনা আমি জানি না, বাট আমার কাজটা করার সময় যেটা আমার মোটিভ ছিল, আমি চেষ্টা করি সব রকমের গান শুনতে। আমি প্রচুর গান শুনি, তো এবং শুধু যে আমার জেনারেশন বা তার আগের জেনারেশন বা পুরনো গান ওগুলোই শুনি শেখার জন্য তা না। আমি নতুন নতুন যে কাজগুলো আসে, নতুন প্রজন্মের মানুষ যারা আছেন, ওরা যে গানগুলো পছন্দ করে সেই গানগুলো আমি প্রচুর শুনি। সো ওই শুনতে 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 আমার মধ্যে আসলে হয়তো ওই ফ্লেভারগুলো ইনজেক্ট করতে পেরেছি আমি। কারণ আমি যখন গানটা বানাতে যাই আমি ভাবছিলাম এরকমই যে একটু এখন যেহেতু সবাই একটু অ্যাফ্রো শুনে, তো আমি যেহেতু একটা আঞ্চলিক গান লিখলাম, আবার এটার মধ্যে একটু হিপ হপও আছে, দেখি একটু অ্যাফ্রোর সঙ্গে করে দেখি কেমন লাগে, ওভাবেই আর কি। এই মিউজিক ভিডিওর এই আইডিয়াটা কার মাথা থেকে আসলো? মিউজিক ভিডিওর আইডিয়াও আসলে আমাদের মাথা থেকে এসেছে। মানে আচ্ছা। এই প্রজেক্টটার একা আসলে কারোর কিছু করা হয়নি, সব বলা যায় কিছুটা সম্মিলিত। মানে আমি বললাম না যে আমি আমার পছন্দের মানুষজনদেরকে সব শোনাই, ওদের সাথে শেয়ার করি এবং ওদের সাজেশনটা নেই। নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আবারও স্বাগত জানাচ্ছি হক নিবেদিত বিনোদন আড্ডায়। গান নিয়েই গল্প হচ্ছিল, আর একটু গান নিয়ে শুনি যে আর কি কি নতুন গান আসছে। মানে হ্যাঁ, একটার ভাইবে আছো, কিন্তু নতুন আরো কি কোনো প্রজেক্ট নিয়ে কথা চলছে? ভাইব আসলে কখনো আমার যাই না, ভেরি গুড, আমি অলওয়েজ ভাইবেই থাকি। সেটা এক এক সময় এক এক ভাইবে থাকি। এখন মানে আর্টিস্ট মানুষ তো মানে পাগলামি তো একটু থাকবে। আর্টিস্ট কিনা জানি না, বাট পাগল আমি, এটা ফর শিওর। হ্যাঁ, আর্টিস্টদের মধ্যে তো থাকে আমার পাগলামি। আসলে যেটা হয়েছে, টুকটুক করতে করতে আমি মন চাইলেই কিছু না কিছু রেডি করে ফেলি। সো এরকম করে আসলে বেশ অনেকগুলো গানই কাজ করেছি, যেগুলো তৈরি হচ্ছে, কিছু তৈরি হয়ে আছে, ওগুলোর পরবর্তী এক্সিকিউশনের প্ল্যানগুলো করব। বাট রিলিজ অবস্থায় এই মুহূর্তে আছে একটা তো নোয়াখালা মাইয়া, যেটা আমার চ্যানেল থেকে, আর আরেকটা খুব খুব পছন্দের একটা গান করেছি, যে গানটা বানিয়েছিল আমার খুব পছন্দের একজন মানুষ, জাহিদ নীরব। নীরব ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা মানে বরাবরই আলাদা। মানুষটাও ঠান্ডা এবং এই কাজটাও ওরকম সোলফুল একটা কাজ। এটা হচ্ছে লাইফলাইন ওয়েব ফিল্ম, চরকি থেকে খুব সম্প্রতি প্রকাশ পেয়েছে। সেই ওয়েব ফিল্মে আমার একটা গান করা হয়েছে। কাজী আসাদ ভাই, উনি পরিচালক, উনি নিজেই লিখেছেন গানটি, আর সুসঙ্গীত করেছেন নীরব ভাই। এটা হচ্ছে লেটেস্ট আপডেটস। আচ্ছা, আর যে গানগুলো এখনো ঝুলিতে রেখেছো, বের করোনি, সেখানে ঐশী লেখা গান কয়টা থাকছে?
বলা যাবে? হ্যাঁ বলা যাবে না? বলা যাবে, একটু তো আইডিয়া দেওয়াই যাবে। আরে আমি তো গীতিকার না, সো আমার লেখা গান ওরকম আসলে বলতে চাচ্ছি না, বাট আছে মানে কাউন্টও বলতে চাচ্ছি না, বাট বেশ কয়েকটা গান মোটামুটি রেডি করে রাখা আসলে সময়ে তারপর সব সব অবস্থা সবকিছু বিবেচনা করে গান প্রকাশ করতে চাই আর কি। সব মিলে মনে হয়েছে এই যে ঈদের মৌসুম, নোয়াখালী মাইয়াটাই উপযুক্ত হবে, হ্যাঁ, হ্যাঁ। সো ঈদের মৌসুম হিসাবে ওই গানটা প্রকাশ করা। এই গান নিয়ে তো আসলে আমার মনে হয় দুষ্টু ছেলে না তো, যেটা পোলাপাইন। দুষ্টু পোলাপাইন, আমি ছেলেতে চলে গেছি। দুষ্টু পোলাপাইন দিয়ে তো ঐশীর একটা আলাদা রকম জনপ্রিয়তা শুরু, কিন্তু তার আরো অনেক আগে থেকে কাজ চলছে। একদম সর্বপ্রথম কত বছর বয়সে মঞ্চে ওঠা হয়েছিল মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। আমার গান শেখা শুরু হয়েছে অনেক ছোটবেলায়, সেটা বোধহয় 2000 সালে, 4 বছর বয়সে। তো এরপর থেকে টুকটুক করে গানে আগাতে থাকি। তবে আমার জীবনে আসলে একটা অন্যরকম পরিবর্তন শুরু হয় যখন আমি কমার্শিয়াল স্টেজ শোগুলোতে কাজ করা শুরু করি, এবং এটা আমার হয়েছে 2006-এর শেষ, 7-এর শুরু। তো আমি আসলে 7 থেকেই হিসাব করি, 7 থেকে হিসাব করলে কত 19 বছর বোধহয়। তো 19 বছর স্টেজের সঙ্গে আমার ভালোবাসা, আমার মিলন, আমার সম্পর্ক। সাথে তোমার বয়স কত ছিল? আমি অনেক ছোট ছিলাম। অনেক ছোট। আচ্ছা, বয়স বয়স তো আবার মেয়েদের বলা যাবে না, কিন্তু আমি জানতে চাই এই যে মিউজিক পাগলামি, মিউজিক ভিডিও, গান লেখা হচ্ছে, এত লেখালেখির মধ্যে ডাক্তারি পড়ার মতো সময়টা কোথায় পেলে? কিভাবে দুটো পাশাপাশি কন্টিনিউ করে গেলে? ডাক্তারি গান পড়তে তো- ডাক্তার হতে চেয়েছিলে কবে? প্রথমত গান লেখালেখির কথা বলো না, পরে গীতিকার আমার উপর রাগ করবে। আমি একেবারে ওরকম গীতিকার টাইপ কিছু না। এটা হচ্ছে নিজের আনমনে অনেক সময়ই হয় যে যেহেতু এই এই জায়গায় কাজ করি এবং সঙ্গীতকে নিয়েই থাকি সারাক্ষণ, মানে গান তো আসলে কি বলবো, মানে মিউজিক আসলে আমার লাইফ বললেও আসলে ভুল হবে। মানে আমি আসলে মিউজিক হয়ে গেছি, মানে এতদিন ধরে গানের সঙ্গে আমি সম্পৃক্ত। তো এর পাশাপাশি আসলে ছোটবেলা থেকেই সবসময় Aim in জিজ্ঞেস life করলেই ছিল বলতাম ডাক্তার। যে এইম ইন লাইফ কি, ডক্টর হব, এইম ইন লাইফ কি, ডক্টর হব। মানে আমার আচ্ছা। ধ্যান ধারণা ছোটবেলা থেকে এই দুটোই ছিল, যে গান করব, ডাক্তার হব। তো যেহেতু স্বপ্ন দেখেছি, চেষ্টা করেছি সেই স্বপ্নের পেছনে, এবং আমার পারিবারিক সাপোর্টটাও আসলে ছিল। তা না হলে আসলে মেডিকেল মিউজিক দুটোকে একসাথে করা একদমই পসিবল হতো না। এখনো তো পড়াশোনা করে যাচ্ছ, একটু দর্শকদের জন্য একটু আপডেট দিবে? মানে মানুষজন শুনে একটু আগ্রহী হবে যে আসলে এত কিছু একসাথে করা যায়। আমি আমি এমবিবিএস কমপ্লিট করেই ঠিক তার পরপরই শুরু করেছি আরেকটা পড়াশোনা। আমি পাবলিক হেলথে মাস্টার্স করছি হসপিটাল ম্যানেজমেন্টে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, সেখান থেকে। এটা প্রায় শেষের দিকে, এখন আচ্ছা। থিসিস চলছে। এটা তারপর? শেষ হলে শেষ। শেষ তো না, না, মানে ডাক্তারদের এটা শেষ হলে, হয় না। আমি যেহেতু হসপিটাল ম্যানেজমেন্টে পড়ছি, আমার একটু অবশ্যই ডাক্তারি করতে চাই, কিন্তু আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডটাতে ডাক্তার হিসেবে অবদান রাখার একটা স্বপ্ন আমি দেখি। কতটুকু রাখতে পারবো জানি না, কিন্তু আমার ইচ্ছে আছে এই জায়গাটাতেও একটু কাজ করার, কিন্তু নিজেকে মানুষ তৈরি যেহেতু করার। চেনে তোমাকে শিল্পীর জায়গা থেকেই, গান নিয়েই, আর একটা ঐশীর পছন্দের গান যদি জানতে চাই, সেই গানটা কোনটা? 2 লাইন শুনবো। আমার পছন্দের গান জিজ্ঞেস করলে আসলে এটা উত্তর আমি কখনোই দিতে পারিনি আজ পর্যন্ত। অনেকবার এই প্রশ্ন আমাকে করা হয়েছে, কারণ আমরা যারা মানে গান গাই, তো প্রত্যেকটা মৌলিক গান না, তোমার তো একটা ফুটফুটে সুন্দর একটা বাবু আছে, তো প্রত্যেকটা গান না আমাদের কাছে ওই ফুটফুটে বাবুর মতো, তো এই না, জন্য আলাদা হয় করা কি, যায় না। গানের ক্ষেত্রে যেটা আমার মনে হয়, আর দেখো তোমার সাথে মেলে কিনা, আমরা এক এক সময় এক একটা গানের মুডে থাকি, হ্যাঁ, মানে হ্যাঁ, একটা গান হ্যাঁ, এটা আমি রিপিটেডলি আছি। চলতে থাকে। হ্যাঁ, হ্যাঁ, তো আমার সেরকম তো এই এটা খুব মুহূর্তে যে হয়। গানটা মনে হচ্ছে, সেরকম একটা গান তুমি আমাদেরকে 2 লাইন করে শোনাও তাহলে। এটা আমার খুব হয়, যখন কোনো একটা গানের মুডে থাকে তখন ওটাই আসলে ভিতরে চলতে থাকে। সো আমার আসলে রিসেন্টলি আমি লাইফলাইনে যে গানটা করেছি, আমারে নাও, এই গানটা আমার একটু, খুব মাথায় এটা চলে। তাহলে একটু শুনে মানে ফেলি, এটা একটু গানটা- ধরনটাও নিশ্চয়ই আলাদা। হ্যাঁ, এই ধরনটা আলাদা। তুমি হেঁটেছো যে পথে, মেখেছি সে পথের ধুলো, তুমি এঁকেছো যে আকাশ, ছুঁয়েছি আমি সে বাতাস, জানি
এটাকে মনে হয় বলে যে সত্যিকার অর্থে হৃদয় ছুঁয়ে যাওয়া। এতটুকু গ্যারান্টি দিতে you, পারি thank যে you. যাওয়ার সময় আজকের হেডফোনে এই গানটাই চলবে। Please, তবে please, তার যাক, আগে আমি আমার এই আরেকটা একটু গানটার ব্রেক একটা নিয়ে listener নিই। বাড়লো। অবশ্যই আরেকটা ব্রেক নিয়ে নিই, বিরতির সময় হয়ে গিয়েছে। দর্শক, হক নিবেদিত বিনোদন আড্ডা থেকে নিচ্ছি আরো একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছে এক্ষুনি। নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আবারও স্বাগত জানাচ্ছি হক নিবেদিত বিনোদন আড্ডায়। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজাইমা। আড্ডা চলছে ঐশীর সাথে। আড্ডা, গান, আসলে আজকে তুমি মুগ্ধতা বলে না, একটা মুগ্ধতার আরে কি আবেশে আপু। রাখা। চমৎকার বেশি চমৎকার। বেশি বলছো। না না না, একদম না, আমি এত আজাইরা তেলবাজি করি না। আমার মনে হয় যারা দর্শকরা শুনছে তারাও একই কথা বলবে, আর গানটা তো আরো মানুষজন শুনছে, তাই না? হ্যাঁ, গানটা একদমই নতুন প্রকাশ হয়েছে, মানে আলাদা করে কিন্তু গানটা এখনো কোথাও যায়নি। এই গানটা স্পটিফাইতে শুনতে পারবে। আর সবাই ওই ফিল্মটা দেখলে চরকিতে গিয়ে সেখানে শুনতে পারবে। তার আস্তে আস্তে আলাদা করে দেয়া হবে আর কি, মানে ঐশী, নিজে কাজ করছো নিজের ইউটিউব চ্যানেলের জন্য। আগে বোধহয় ইউটিউব চ্যানেলটার নাম ঐশী এক্সপ্রেস ছিল, এখন হ্যাঁ, শুধু হ্যাঁ, ঐশী হ্যাঁ, হয়েছে না? right, হ্যাঁ, না, আর যখন প্রথমে তোমার আর আমার কথা হচ্ছে তখন আমার হ্যাঁ, মনে আছে হ্যাঁ, ঐশী হ্যাঁ, ঐশী এক্সপ্রেস এক্সপ্রেস ছিল। ছিল, right. তারপরে হচ্ছে তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো আবার প্লেব্যাকের জন্য, জি আপু। স্টেজ পারফরমেন্সও করছো, ওয়েব ফিল্মের জন্য করছো। কোন জায়গাটায় নিজের স্বাচ্ছন্দ্যতা, ভালো লাগা কাজ করে? আহ, আর অল্প কিছুদিন আগে জিজ্ঞেস করলে হয়তো একটা উত্তর দিতাম, কিন্তু আমার মনে হয় যে আমাদের আসলে যত সময় আগায় এবং বয়সের সাথে সাথে আসলে রুচির পরিবর্তন হয় বা মন মানসিকতার পরিবর্তন হয়। সো কিছুদিন আগে বললেও আমি বলতাম শুধু স্টেজ। স্টেজ অলওয়েজ এক নাম্বার আমার কাছে, কারণ আমি গতকালকেও আমার বরকে বলছিলাম যে আমার লাইফে আমার সবচেয়ে পরিচিত মানে জিনিস হোক বা আমার সবচেয়ে পরিচিত অনুভূতি বা সবচেয়ে পরিচিত জায়গা কোনটা, সেটা হচ্ছে স্টেজ। তো আমি যখন স্টেজে থাকি তখন আসলে আমি আমাকে খুঁজে পাই। তো সেই জায়গা থেকে অলওয়েজ স্টেজটা একটা আলাদা প্রায়োরিটিতে থাকে। বাট ইদানিং আমি যেটা খেয়াল করলাম যে আমার দুটো জিনিস ভালো লাগে। একটা হচ্ছে সোলফুল ক্রিয়েশন, সেটা আমি নিজে করি বা অন্য কেউ করুক, একসাথে বসে করাটা। যেমন আমাদের এই যে লাস্ট প্রজেক্টটা আমারে নাও গানটা, যেটা একটু আগে শোনালাম, এই গানটা কিন্তু একদম মানে একসাথে বসে করা। মানে আমার চোখের সামনে নীরব ভাই একটা জায়গায় সুর করছে, আমি একটু গাচ্ছি, আবার ওনার মনে হচ্ছে আচ্ছা এই জায়গাটা একটু এভাবে মানে গাও। বলে না সৃষ্টির মানে আনন্দ একসাথে, যেটা হ্যাঁ, আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি, সৃষ্টির আনন্দ যেটা, সেটা অন্য কারোর সাথে হোক বা টুকটুক করে নিজের করে ফেলা হোক, আমি বলবো যে আমি স্টেজের পাশাপাশি বর্তমানে এই সৃষ্টির আনন্দটাকে খুব উপভোগ করছি। সো সেটা অডিও প্রজেক্ট যে কোনো হতে পারে, ওয়েব সিরিজ হোক, ওয়েব ফিল্ম হোক, নর্মাল অডিও প্রজেক্ট হোক, সিনেমার গান হোক, এই জায়গাটা আমি খুব উপভোগ করছি। ঐশী, আমরা একটু তোমার ব্যক্তিগত জীবন নিয়েও কথা শুনবো, তবে ওই দিকে যাওয়ার আগে গানে আরেকটু থাকতে চাই। হ্যাঁ। একটা সিনেমার গান শুনতে চাই তোমার কণ্ঠে, ছোট্ট করে। ওকে, আমার গাওয়া। তোমার গাওয়া, তোমার গাওয়া। আমি কোন গানটা শোনাবো? আচ্ছা, মায়া গানটাই শোনাই। মায়া দ্য লস্ট মাদার সিনেমায় মাসুদ পথিক পরিচালক, উনি নিজেই গানটি লিখেছেন আর সুরসঙ্গীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। এ মায়া যে পাখির ছানা আছে তাহারা টানা, যখন সে হাওয়ায় দেয় এ জীবন যায় না রে পাওয়া, শূন্য থাকে সব শূন্য পড়িয়া, ভাটির দেহে যারে হারাইয়া, আমার বুকে ভাষা তুই নাইয়া,
যারে জীবন যা অকুল বাইয়া রে, মায়া রে মায়া রে মায়া রে তুই আমার সদাব, মায়া রে মায়া রে মায়া রে তুই ধানের সুনীল চক। ও হো হো ও হো হো দারুণ দারুণ, আবারও একটা আরো এক ঝাঁক মুগ্ধতা। সত্যি ওসি মন থেকে বলছি, মানে হয় না তোমার গান তো শোনা হয় কিন্তু এরকম সামনে বসে তো শোনা হয় না, এই শোনাটা খুব ভালো লাগা। থ্যাংক ইউ আপু, আমি চেষ্টা করি কিন্তু আসলে আমি জানি না, তুমি আমার কাছে মনে হচ্ছে তুমি অনেক বেশি বলছো, না, আমি না। অনেক অনেক কৃতজ্ঞ, একদমই না। বাট চেষ্টা করে যেতে চাই, গানের সাথে থাকতে চাই, কারণ গানকে আমরা অনেক ভালোবাসি। গানে গল্পে একদম শেষ দিকে চলে এসেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরো আসলে অনেক আড্ডা ছিল, অনেক কিছু জানার ছিল, কিন্তু আমাদের পরবর্তী প্রোগ্রামের জন্য সেটাকে আপাতত তুলে রাখতে হচ্ছে। সমস্যা নেই, আমাদের তো অনেক গল্প আমরা অফলাইনে করব, নিশ্চয়ই, আর অনলাইনে নিশ্চয়ই। আরেকদিন দেখা হবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই। আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য। এবং দর্শক, এরই সাথে হক নিবেদিত বিনোদন আড্ডা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনার প্রিয় কোনো তারকাকে সাথে নিয়ে চ্যানেল ওয়ানের পর্দায়। আর চ্যানেল ওয়ানের বিনোদন আপডেট পেতে চোখ রাখুন চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।